নমস্কার বন্ধুরা, ফ্রেন্ড বুক স্টোরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের এই চ্যানেলে আপনার জন্য রয়েছে নানান ধরনের ভৌতিক উপাখ্যান আর রোমাঞ্চকর রহস্যে মোড়ানো সাসপেন্স অডিও স্টোরিজ। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক তারাদাস বন্দ্যোপাধ্যায় রচিত রহস্যে ভরা এক নতুন গল্প, তারানাথ তান্ত্রিক ও ব্রহ্মপিশাচ। তাই আর দেরি না করে আসুন গল্পটি শোনা যাক। মটলেনের মুখে পৌঁছাতেই ঝেপে বৃষ্টি এলো। সকাল থেকে সামান্য মেঘলা মতো পড়েছিল বটে, কিন্তু বৃষ্টি হবে এমন কোনো আভাস পাইনি। আজকে ছুটির দিনটা, বিকেলের দিকে তারানাথের বাড়ি আসবো কিশোরীকে এমন কথা আগেই বলা ছিল। ফলে আমি গলির মুখে দাঁড়িয়ে তেলে ভাজাওয়ালার কাছ থেকে গরম গরম বেগুনি আর আলুর চপ কিনছি। এমন সময় কিশোরীও এক বাক্স পাসিংস নিয়ে আমার পাশে এসে দাঁড়ালো। তেলে ভাজার ঠোঙা হাতে নিয়ে যেই তারানাথের বাড়ির দিকে রওনা হতে যাব, এমন সময় বৃষ্টি। কিশোরীর ছাতা আনিনি। কোনো মতে আমার এই ছাতার তলায় মাথা গুঁজে হাঁটতে হাঁটতে বলল, আবহাওয়া অফিসে যারা কাজ করে তারা সব মুখের ডিম। আমি রেডিওতে খবরের পরে আবহাওয়ার সংবাদ খুব ভালো করে শুনেছি। তাতে বলেছিল আজ সারাদিন শুকনো খটখটে থাকবে। ব্যাটারা একেবারে যাতা। ঝমঝম বৃষ্টিতে একটা ছাতায় দুজনের রক্ষা পাওয়া বেশ মুশকিল। কোনো রকমে দ্রুত হেঁটে আধ ভেজা গোছের হয়ে তারানাথের বাড়ি পৌঁছে গেলাম। বৈঠকখানার দরজা খোলাই ছিল। চাটাই বিছানো তক্ত বসে বসে তারানাথ হুকুয়ে টান দিচ্ছিল। আমাদের দেখে বলল, হে হে হে, বড্ড ভিজে গিয়েছো নাকি? আমারই দোষ, সময়টা সামান্য এদিক ওদিক হয়ে গেল। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আপনার দোষ মানে? আমরা ভিজেছি, তার সঙ্গে আপনার কি সম্পর্ক? তারানাথ মৃদু হেসে বলল, না, কিছু না, সময়ের হিসেব করতে একটু গোলমাল হয়ে গিয়েছিল, নইলে তোমরা ভিজতে না। তার মানে? মানে বৃষ্টি যে আজ বিকেলে হবেই তা আমি জানতাম। এদিকে তোমাদেরও আসবার কথা, তাই কিছুক্ষণের জন্য বৃষ্টিটাকে পিছিয়ে দিয়েছিলাম। আরও পারতাম হয়তো, কিন্তু প্রকৃতির বড় মাপের শক্তিগুলোকে নিয়ে ছেলে খেলা করতে নেই। যাই হোক, আরো মিনিট 10 পিছিয়ে দিলে তোমাদের আর কষ্ট পেতে হতো না। তারানাথের কাছে এমন অনেক অদ্ভুত কথা শুনে আমরা প্রায় অভ্যস্ত হয়ে গিয়েছি। তবু এখনো এক এক সময় তাক লেগে যায়। বললাম, আপনি ঘটাতেও পারেন নানান কাণ্ড কারখানা, বৃষ্টি আবার আটকানো যায় নাকি? তাই নাকি? আটকানো যায় না? তাহলে আটকালাম কি করে? এ ধরনের কথার আর কি উত্তর দেয়া যায়? বললাম, আপনার যা কাণ্ড, আপনি সবই পারেন। তারানাথ একটু রেগে গিয়ে বলল, না, ঠাট্টা নয়। আগমতন্ত্রের কি বা তোমরা জানো? বৃষ্টি তো সামান্য দুর্যোগ। অনেক বড় বড় প্রাকৃতিক দুর্বিপাকে শিক্ষা শক্তি ঠিকমতো প্রয়োগ করতে পারলে আটকে দেওয়া যায়। এই তো সেদিন। এই পর্যন্ত বলে তারানাথ হঠাৎ চুপ করে গেল। আমি বললাম, কি হলো সেদিন? কি? না, এমনিতেই তোমরা কোনো কিছু বিশ্বাস করতে চাও না। তোমাদের এসব বলা মানে যে বিদ্রুপের শিকার হওয়া। সর্বনাশ! একটা অদ্ভুত কোনো ঘটনা বুঝি না শোনা থেকে যায়। আমি কিছু বলবার আগেই কিশোরী বলল, না চক্রবর্তী মশাই, আমরা কখনোই আপনার কথা বিশ্বাস করি না। মাঝে মাঝে আপনাকে রাগাবার জন্য একটু মজা করি, এই যা। সেটাও অবশ্য আমাদের করা উচিত না। প্রসঙ্গ ঘোরাবার জন্য বললাম, থাক ওসব কথা। সেদিন কি হয়েছে বলছিলেন? হয়নি, হতে পারতো। গত 12ই আষাঢ় দুপুরবেলা কোথায় ছিলে, কি করছিলে? এই ধরো বেলা 2:30 নাগাদ। হিসেব করে বললাম, শনিবার ছিল, 2:30 মানে সবে ছুটি হয়েছে অফিসে, বাড়ি যাবো বলে টাম রাস্তার দিকে হাঁটছি,
কেন বলুন দেখি? ওই সময়টায় কিছু অনুভব করতে পেরেছিলে? মানে হঠাৎ অস্বাভাবিক কোনো অনুভূতি হয়েছিল? আশ্চর্য, এতদিন মনে ছিল না। এখন তারানাথের সঙ্গে কথা বলতে গিয়ে মনে পড়ল। তাই তো, সেদিন একটা ছোট ব্যাপার হয়েছিল বটে। মনে রাখার মতো বড় মাপের কিছু নয়, কিন্তু এটা ঠিক যে তখন একটু অবাক লেগেছিল। ট্রাম আসতে দেরি হচ্ছে, ট্রাম স্টপের পাশে একটা দোকান থেকে সিগারেট কিনে ধরাচ্ছি। হঠাৎ মনে হলো পায়ের তলাটা কেমন যেন একটা সুরসুর করছে। বড় ডেমো পিঁপড়ে বা গুবড়ে পোকার ওপর ভুল করে পা দিয়ে দাঁড়ালে যেমন হয়। চটিটা খুলে একবার পা ঝেড়ে নিলাম, তবুও সুরসুর ভাবটা কমল না। অনেক সময় স্নায়ুর বিক্ষেপে শরীরের এক এক জায়গায় বিচিত্র অনুভূতি হয়, ভাবলাম তাই বুঝি হচ্ছে। কিন্তু সেই মুহূর্তে একটা ব্যাপার চোখে পড়ে একটু অবাক হয়ে গিয়েছিলাম। দুপুরবেলা, ফাঁকা রাস্তা, উল্টো দিকের ফুটপাতে এক মধ্যবয়স্ক ভদ্রলোক হঠাৎ দাঁড়িয়ে পড়ে চটি থেকে পা খুলে তার পায়ের তলায় কি যেন দেখলেন। একবার পা ঝাড়লেন, তারপর একটু যেন হতভম্ব হয়ে আবার হাঁটতে শুরু করলেন। ভাবলাম, কি হলো রে বাবা, আজ সবারই পায়ের তলায় গুবড়ে পোকা ঢুকেছে নাকি? সাময়িক ব্যাপার, একেবারেই ভুলে গিয়েছিলাম। তারানাথের দিকে তাকিয়ে দেখি সে ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি নিয়ে আমাকে দেখছে। চোখে চোখ করতেই বলল, কি হে, মনে পড়লো? বললাম, হ্যাঁ, মনে পড়েছে। তা সে এমন কিছু ব্যাপার নয়। তারানাথকে ঘটনাটা বললাম। সে মুখে অল্প হাসি নিয়ে শুনল, তারপর বলল, আর কিছু? আর কিছু নয়, কেবল মনে হচ্ছিল রাস্তার ওপারের ভদ্রলোকেরও একই অনুভূতি হয়েছিল কি করে। কেবল ওই ভদ্রলোকই নয়, আরো অনেকের নিশ্চয়ই সেদিন পায়ের তলায় সুর করে উঠেছিল। তারা সেই মুহূর্তে তোমার কাছাকাছি ছিল না, বা তাদের তুমি চেনো না, নইলে গল্প শুনতে পেতে। এতক্ষণ আমরা নিজেদের মধ্যে কথা বলছি। হঠাৎ কিশোরীর দিকে চোখ পড়তে দেখি সে মুখে বিস্ময় ফুটিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। তার বিহ্বল ভাব লক্ষ্য করে তারানাথ বলল, কি হে কিশোরী, তুমিও কিছু টের পেয়েছিলে নাকি? একবার গদা ঝেড়ে কিশোরী বলল, কি বলবো পণ্ডিত মশাই, আপনাদের কথা শুনতে শুনতে আমি অবাক হয়ে যাচ্ছিলাম। বারোই আসার ওই সময় আমি শিয়ালদার প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম মুড়াগাছা লোকাল ধরবো বলে। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতে দেরি করছিল। আমি ফেরিওয়ালার কাছ থেকে কচি শশা কিনে নুন লঙ্কা মাখিয়ে খাচ্ছিলাম। যাবো মামার বাড়ি। ট্রেন ঢুকতে দেরি হলে পৌঁছাতে অন্ধকার হয়ে যাবে, কারণ স্টেশনে নেমেই মাইল 2 পথ হাঁটতে হবে। হঠাৎ আমার মনে হলো পায়ের তলাটা যেন সুরসুর করছে। চটি খুলে পায়ের দিকে একবার তাকালাম, না, জুতোয় বা পায়ে কোনো পোকা বা ওই ধরনের কিছু লেগে নেই। আমিও ভাবলাম, মাঝে মাঝে চামড়ার বিভিন্ন জায়গায় সুরসুরি ভাব হয়, এও বুঝি তেমনি। তবে আমি কাছাকাছি প্ল্যাটফর্মের লোকেদের মধ্যে কোনো চাঞ্চল্য লক্ষ্য করিনি। তখন মনে হয়েছিল সাধারণ ব্যাপার, কিন্তু এখন আপনাদের কথা শুনে মনে হচ্ছে এর মধ্যে অন্য কিছু আছে। 11ই আষাঢ় অমাবস্যা ছিল। তোমরা তো জানো, অমাবস্যার দিন আমি সারা রাত জেগে দেবীর আরাধনা করি। বললাম, মানে কালী সাধনা করেন? না, ঠিক তা নয়। দেবী কালীর পূজা প্রথমে করে নিই বটে, কিন্তু মধ্যরাত্রে থেকে মধুসুন্দরী দেবীর পূজা করি ভোর রাত পর্যন্ত। এই পূজা সাধারণ পূজা নয়, কারণ আগমতন্ত্রে মধুসুন্দরী দেবীর উল্লেখ এবং স্তব আছে বটে, কিন্তু পূজার বিস্তৃত ব্যবস্থা ও প্রকরণ কিছু নেই। তা আমি পেয়েছি দশমাতৃকা তন্ত্রের শেষে কাঠের ত্রিপট্ট দিয়ে বাঁধা ঠাকুর তার হাতে লেখা অন্তপতির পাতায়। কোন পুঁথি বুঝলে? যার শেষে জরাসুরের পূজার নিয়ম পেয়েছিলাম। সেই গল্প তো তোমাদের বলেছি। মনে পড়ল,
তারানাথের ঠাকুরদার হাতে লেখা ওই পুঁথির শেষ দিকটা কিছুটা পুড়ে গিয়েছিল, কিছুটা ঝুরঝুরে হয়ে গুঁড়ো হয়ে পড়ে গিয়েছিল। এতদিন পরে আর তারানাথকে সে পুঁথি দেখাবার জন্য অনুরোধ করে লাভ নেই, তার পাতাগুলো পঞ্চভূতে মিশে গিয়েছে বহুদিন। বললাম, আর তা সেই পূজায় বসে আপনি কি পেলেন? নইলে ওই প্রসঙ্গ উল্লেখ করার কারণ কি? বাইরের বৃষ্টির দাপট আরো বেড়েছে। এলোমেলো হাওয়ায় জানলার পাল্লা একবার খুলছে আর একবার বন্ধ। গুড়ি গুড়ি বৃষ্টির ছাট আসছে বাতাসের সঙ্গে। কিশোরী উঠে জানলাটা ভালো করে বন্ধ করে দিল। তারানাথ বলল, গল্পে গল্পে অনেক দেরি হয়ে গিয়েছে। তোমাদের আনা তেলে ভাজাও তো এখন একবারে ঠান্ডা। বসো একটু, আমি ভেতর থেকে আসছি। এই তেলে ভাজাগুলো গরম করতে হবে। গরম চাও চাই একটু, আসছি এক্ষুনি। কথা বলতে বলতে বা গল্পের ফাঁকে তারানাথ মাঝে মাঝে বাড়ির ভেতরে যায়। কখনো সত্যি সেটা চা করতে বলার জন্য, কখনো বা আমাদের একটু ধূমপানের সুযোগ দেওয়ার জন্য। তারানাথ প্রবীণ লোক, তার সামনে আমরা সিগারেট খাই না। আমরা জানি তারানাথ ইচ্ছে করেই অন্তত 5-6 মিনিট দেরি করে আসবে। তারানাথ ভেতরে যেতেই আমরা দুজনে উঠে বারান্দায় এসে দাঁড়ালাম। এখনো হাওয়ার সঙ্গে হালকা ছাঁট আসছে বটে, কিন্তু বারান্দার একদিকে একটু এক টুকরো তিরপল টাঙানো রয়েছে। বারান্দার সেখানটায় বাতাসের দাপট কম। কিশোরী আর আমি দুটো কাঁচি সিগারেট ধরালাম। জোরে জোরে 3-4টে টান দেওয়ার পর ঠান্ডা জলো হাওয়া লেগে গা শিরশির করা ভাবটা কেটে গেল। ঘরের ভেতরে থেকে উপস্থিতি জ্ঞাপক কাশির আওয়াজ শুনে বুঝলাম তারানাথ ঘরে ফিরে এসেছে। ঘরে ঢুকে বললাম, এই মানে একটু বৃষ্টি দেখছিলাম আর কি। বেশ নেমেছে যাহ, এমন দিনে একটা জমাট গল্প না হলে কি চলে? তক্ত বসে বসতে বসতে তারানাথ বলল, বৃষ্টি দেখছিলে, সে বুঝতে পেরেছি। যাক, গরম তেলে ভাজা আর চা আসছে। খেতে খেতে দেখি কোনো গল্প মনে পড়ে কিনা। আমি বললাম, কিন্তু ওই পায়ের তলার সুরসুর করার রহস্যটার বিষয়ে তো কিছু বললেন না। কি হয়েছিল 11ই আষাঢ় রাত্রিরে পূজার সময়? আমাদের দেওয়া পাসিং শোর প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরিয়ে তৃপ্ত মুখে ধোঁয়া ছাড়ল তারানাথ। তারপর তারানাথ বলল, ব্যাপার কি জানো, তন্ত্র সাধনা এসব পুরো কথা সাধারণ মানুষ অনেক সময় ঠিক বুঝতে পারে না, তাই সহজে কারো কাছে বলি না। আর এসব অভিজ্ঞতা হয় খুব কম। 11ই আষাঢ় যজ্ঞে পূর্ণাহুতি দেওয়ার পরে মনের মধ্যে মধুসুন্দরী দেবীর কণ্ঠস্বর ভেসে উঠেছিল। তিনি বলেছিলেন, পরের দিন দুপুরবেলায় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল দিয়ে ভূমিকম্পের একটা ঢেউ বয়ে যাবে। বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবে কলকাতা আর পার্শ্ববর্তী অঞ্চল। বিহারের বিখ্যাত ভূমিকম্পের সময়ে তোমরা বয়সে অনেক ছোট ছিলে, তার কথা হয়তো তোমাদের মনে নেই। ভাবলাম, অনেক লোক মারা যাবে, বাড়িঘর ভাঙবে, মানুষের উপকার করার চেয়ে বড় ধর্ম আর কিছু হয় না। কিন্তু প্রকৃতির এত বড় শক্তিকে ঠেকাতে হলে সমপরিমাণ শক্তি দিয়েই তা করতে হবে। কাজেই যজ্ঞের শেষে আমি একটা বিশেষ প্রক্রিয়া করলাম, যাতে ভূমিকম্পের প্রবাহটা খুব ক্ষীণভাবে এই অঞ্চলের মাটির নিচে দিয়ে বয়ে যাবে, কেউ টের পাবে না। বললাম, তাহলে আমরা পেলাম কি করে? বা রাস্তার ওপারের আমার দেখা ওই প্রবীণ ভদ্রলোক, তিনি টের পেলেন কি করে? তুমি, কিশোরী বা তোমাদের দেখা ওই মানুষেরা কিঞ্চিত বিশেষ অনুভূতির শক্তির অধিকার। ফলে তোমরা ব্যাপারটা অনুভব করতে পেরেছ। এটা ততখানি শারীরিক অনুভূতি নয় যতটা মানসিক। জলে তেল ঢেলে দিলে ঢেউয়ের উচ্চতা কমে যায়, জানো তো? এও তাই। তন্ত্রের শক্তি প্রয়োগ করে ভূমিকম্পের তীব্রতা কমিয়ে দিয়েছিলাম। বললাম, কিন্তু খুব সামান্য কম্পন হলেও তো সেটা বিজ্ঞানীদের সিসমোগ্রাফে মানে ভূমিকম্প মাপার যন্ত্রে ধরা পড়বে, এখানে পড়লো না কেন? এর উত্তরে তারানাথ যা বলল
তা বৈজ্ঞানিক যুক্তির দিক দিয়ে ঠিক। সে বলল, খবর নিলে জানবে সমস্ত পৃথিবীতে প্রতিদিন শত শত ভূমিকম্প হচ্ছে। তার তীব্রতা একটা বিশেষ মাত্রার উপরে না উঠলে আমরা বুঝতে পারি না। বিজ্ঞানীদের যন্ত্রে সেদিনকার অতি দুর্বল কম্পন ধরা পড়েছিল নিশ্চয়, কিন্তু তা বলবার মতো কিছু নয় বলে কোথাও খবর প্রচারিত হয়নি। এই সময় বাড়ির ভেতর থেকে তারানাথের মেয়ে চারি এক হাতে গরম তেলে ভাজার থালা আর অন্য হাতে আরেকটা থালায় সাজানো চায়ের কাপ এনে আমাদের সামনে তক্তপোষের ওপর নামিয়ে রাখলো। বালিকা বয়স থেকে চারিকে দেখছি, সে সত্যিই সুন্দরী মেয়ে। বর্তমানে বিয়ে হয়ে তাকে যেন আরো সুন্দর দেখাচ্ছে। এই বয়সেও তারানাথের গায়ের রং দুধের আলতা, বড় বড় চোখ। মেয়ে বাপের রং এবং চোখ পেয়েছে। বললাম, কিরে চারি, কবে এলি? আমাদের ছোটবেলা থেকে দেখছে বলে স্বাচ্ছন্দ্যভাবেই চারি বলল, 4-5 দিন আগে এসেছি কাকাবাবু। আপনারা ভালো আছেন? ভালো আছি। হ্যাঁ রে চারি, তুই যেন হঠাৎ একেবারে গিন্নি হয়ে উঠেছিস। মনে পড়ে আগে আগে আমরা এলে পুতুল আর লেসের ডিজাইনের বায়না করতিস? চারি সলজ্জ হেসে চুপ মেরে দাঁড়িয়ে রইল। একে বাপের বাড়ি, তাই আমরা খুব পুরনো লোক, তাই সে মাথায় ঘোমটা দেয়নি। চারির স্বভাব ভারী মিষ্টি। সে বলল, এরপর যেদিন আসবেন আমার জন্য সত্যি সত্যিই পুতুল নিয়ে আসবেন। আমার এখন মাঝে মাঝেই ছোটবেলার মতন পুতুল নিয়ে খেলতে ইচ্ছে করে। আমাদের আবার আসতে হয়তো মাসখানেক দেরি হয়ে যাবে। কতদিন কি তুই থাকবি? থাকবো কাকাবাবু। এবার আমাকে বেশ কিছুদিন বাবা মার কাছেই থাকতে হবে। মনে করে পুতুল আনবেন কিন্তু। সে ভেতরে যেতে আমার সপ্রশ্ন দৃষ্টিতে তারানাথের দিকে তাকালাম। তারানাথ হেসে বলল, চারির বাচ্চা হবে, সেজন্য এই সময়টা আমাদের কাছে এনে রেখেছি। প্রথম বাচ্চা হওয়ার সময় মায়ের কাছে থাকাই ভালো। একটু চিন্তায় ছিলাম, কারণ আমার জ্যোতিষ ব্যবসা এখন ভালো যাচ্ছে না। মধুসুন্দরী দেবী বলেছিলেন আমার কখনো অন্নাভাব হবে না, মোটা ভাত কাপড়ে চলেই যাবে। সেটা চলছে, কিন্তু এই সময়টা মেয়েদের একটু ভালো মন্দ খাওয়াতে হয়। একটু মাছ মাংস, একটু দুধ, তাছাড়া আরো পুষ্টিকর খাদ্য, বুঝলে না? এসবের জন্য হাতে বেশ কিছু টাকা পয়সা থাকা প্রয়োজন। জামাই অবশ্য খুব ভালো মানুষ, সে চারিকে এখানে পাঠিয়ে দিতে চায়নি। বলেছিল এখানেই থাকুক না কেন, আমাদের একান্নবর্তী পরিবার, সবাই ওকে ভালোবাসে, কোনো অসুবিধা হবে না। অসুবিধে যে হবে না সেও আমি জানতাম, কিন্তু এ সময়ে মেয়েরা বাপের বাড়ি থাকলে ভরসা পায়, তাই নিয়ে এলাম। মজা হলো এই, চারি আসার 2-3 দিন পর থেকেই আমার আর্থিক অবস্থার সামান্য উন্নতি হতে লাগলো। হাত দেখার খদ্দের তো বাড়লই, নতুন কুষ্টি তৈরি করারও অর্ডার পেতে শুরু করলাম। হুগলির তালদিঘি গ্রামে আমার এক দুঃসম্পর্কের বৃদ্ধা পিসিমশাই থাকতেন। হঠাৎ তিনি মারা গেলেন। তার ছেলেপুলে ছিল না, আমি একমাত্র ওয়ারিশান। খবর পেয়ে গিয়েছিলাম বটে, কিন্তু দেখলাম ওই সম্পত্তি আমার কোনো কাজে আসবে না, গিয়ে দেখাশোনাও করতে পারবো না। কাজেই কয়েকদিন থেকে একেবারে জমি বিক্রি করে নগদ টাকা নিয়ে ফিরে এলাম। এভাবে তাড়াহুড়ো করে বিক্রি করায় দাম কিছু কম পেলাম বটে, কিন্তু চারির জন্য টাকা লাগবে ভেবে যা দাম পাই তাতেই বিক্রি করে দিলাম। এমন হবে আমি জানতাম, কারণ দেবীর অংশে তার আশীর্বাদ নিয়ে চারির জন্ম। আমার ওই বৈষয়িক উন্নতিও একান্তই সাময়িক। বাচ্চা নিয়ে চারি ফিরে গেলে আবার সেই ভাত ডাল আর মোটা কাপড়। তেলে ভাজা শেষ করে চায় চুমুক দিয়ে কিশোরী বলল, চক্রবর্তী মশাই, অনেক আশা করে এসেছিলাম। আজকে কি একটা ভালো গল্প হবে না? দিনটাও গল্পের পক্ষে খাসা। 2-3 চুমুক চা শেষ করে
একটা পাসিং শো ধরালো তারানাথ। বলল, কত যে বিচিত্র স্মৃতির ভান্ডার বুকের মধ্যে জমে আছে তার কি বলবো। একটা ঘটনার কথা মনে পড়ছে, সেটা তোমাদের বলা হয়নি। সে ঘটনারও শুরু হয়েছিল এমনই এক বাদলার দিনে। এ আজ প্রায় 20-22 বছর আগের কথা। তখন সবে এই মটলেনে এসে বাসা নিয়েছি। চারি তখনও হয়নি। সংসারে আমি আর আমার স্ত্রী দুজন প্রাণী। বাজারটা আমি নিজের হাতেই করতে ভালোবাসি। তাছাড়া আজ সেভাবে সংসারের কাজকর্ম করার জন্য কর্মচারী রাখার সাধ্য আমার কখনোই ছিল না। একদিন বেলা 10টা নাগাদ বাজার করে ফিরে সবে বৈঠকখানায় এসে বসেছি। এমন সময় একজন লোক এসে উপস্থিত হলো। বয়স 30 কি 32, শ্যামবর্ণ, খুব সাধারণ মধ্যবিত্ত বাঙালির মতো চেহারা। একবার দেখলে দ্বিতীয়বার তাকাবার কোনো কারণ নেই, কিন্তু দুটি কারণে আমাকে তাকাতে হলো। প্রথম কারণ, তার চোখের একটা অসহায় ভাব। এ ভাব আমি আগেও লোকের চোখে দেখেছি। নিজের বুদ্ধির অতীত কোনো রহস্যময় ঘটনার সম্মুখীন হলে মানুষের চোখে মুখে এইরকম ভরসাহারা ভাব ফুটে ওঠে। দ্বিতীয় কারণ, আমি বুঝতে পারলাম লোকটি খুব বিপদগ্রস্ত। এই ক্ষমতাটা আমাকে মধুসুন্দরী দেবী দান করেছিলেন। আজীবন আমি একে মানুষের কল্যাণে লাগাবার চেষ্টা করেছি। তোমরা যদি জিজ্ঞাসা করো কি দিয়ে আমি এটা বুঝতে পারি, তার উত্তর আমার কাছে নেই। মাথার ভেতর কেমন একটা অনুভূতি হয়, ভাষায় তাকে অনুবাদ করা যায় না। লোকটি এসে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে সোজা হয়ে দাঁড়াতে আমি বললাম, বসো। কবে থেকে এরকম আরম্ভ হয়েছে? ভাত রান্না দিয়েই কি শুরু? আমার চোখের সামনে লোকটার মুখে বিস্ময়, শ্রদ্ধায় যেন কেমন হয়ে গেল। সে হুমড়ি খেয়ে আমার পায়ের ওপর মাথা রাখতে এলো। কাঁধ ধরে তাকে সোজা করে বসিয়ে বললাম, আহা, ওরকম করো না, বিপদে ভেঙে পড়তে নেই। ঈশ্বর তাদেরই বিপদ থেকে মুক্ত করেন যারা সাহসের সঙ্গে লড়তে জানে। তুমি ব্যাপারটা আমাকে বলো। লোকটি বলল, আমার নাম রণদাচরণ ঘোষ, থাকি রামনগর গ্রামে। কাটোয়ায় নেমে যেতে হয়, খুব অসপাড়াগা, বুঝলেন। কাটোয়া শহর থেকে অন্তত 10-11 মাইল দূর। আমাদের 4-5 পুরুষের বাস ওই গ্রামে। তার আগে আমাদের পূর্বপুরুষেরা কোথায় ছিলেন বলতে পারবো না, কিন্তু ঠাকুরমশাই, এই শান্ত ছায়ায় ঘেরা গ্রাম আমার বড় ভালো লাগে। আমি শান্তিপ্রিয় মানুষ, শহুরের ধরন ধারণ আমার ভালো লাগে না। বৈষয়িক কোনো কাজে কাটোয়ায় এলে আমার এক দুঃসম্পর্কের সম্বন্ধীর বাড়ি থাকি। তারপর কাজ শেষ হলেই নিজের গ্রামে ফিরে এসে হাঁপ ছেড়ে বাঁচি। আমাদের গ্রাম খুব সুন্দর ঠাকুরমশাই। ধান আর পাটের ক্ষেত, নিবিড় আম কাঁঠালের বাগান, বড় বড় বট আর অশ্বত্থ গাছ ছড়িয়ে রয়েছে সারা গ্রামে। আমাদের একধারে কমলাক্ষী নামে একটা ছোট নদী। নামের মধ্যে কমলা শব্দটা আছে বলেই কিনা জানি না, ক্ষীণকায়া হলেও কমলাক্ষীর জলধারা প্রখর গ্রীষ্মেও কখনো শুকোয় না। নদীর ধারে বাঁধানো ঘাট কিছু নেই, কিন্তু আমরা ছোটবেলা থেকেই নদীতে স্নান করতে অভ্যস্ত। ঠান্ডা জল পায়ের নিচে, চখা বালি, অন্য কোনো জলের উৎস না থাকায় গ্রামের সবাই নদীতে স্নান করে। ধীর গতি হলেও চমৎকার স্রোত নদীতে, কাজেই জল খুব পরিষ্কার আর পবিত্র। এই পর্যন্ত বলে হাঁপ নেওয়ার জন্য রণদাচরণ একটু থামলো। বললাম, একটা কথা জিজ্ঞাসা করছি। তোমার মুখের ভাষা তো ভারী সুন্দর, একেবারেই গ্রাম্য মানুষদের মতো নয়। তুমি কতদূর পড়াশোনা করেছো? রণদাচরণ বিনয়ে মাথা নিচু করে বলল, আগে বলবার মতো তেমন কিছু পড়াশোনা করিনি। বোর্ডিংয়ে থেকে কাটোয়া স্কুল থেকে ম্যাট্রিক পাস করেছিলাম 2nd ডিভিশনে। ছাত্র হিসাবে খুব একটা খারাপ ছিলাম না, আর ছিল গল্প উপন্যাস পড়ার নেশা।
সাধারণ লেখক থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎবাবু সব পড়ে ফেলেছিলাম। আমাদের গ্রামে লাইব্রেরি ছিল না। স্কুলে পড়ার সময় শহরের লাইব্রেরি থেকে বই নিয়ে পড়তাম। এখন ভিপি ডাকে কলকাতা থেকে বই আনিয়ে পড়ি। ওটা ওই একটা নেশা আর কি, অন্য কোনো নেশা তো নেই। দেখলাম রণদাচরণের গল্প অন্যদিকে চলে যাচ্ছে। বললাম, বুঝলাম। এবার তোমার আসার কারণটা গুছিয়ে বলো দেখি বাবু। বক্তব্যে কোনো ফাঁক দেবে না, যতই তুচ্ছ মনে হোক না কেন, কোনো ঘটনা বাদ দেবে না। নাও, শুরু করো। উদ্ভ্রান্তভাবে একবার চারিদিকে তাকিয়ে রণদাচরণ কথা বলতে আরম্ভ করলো। বলল, কিভাবে যে কোথা থেকে শুরু করি বুঝতে পারছি না। শুনলে কেউ হয়তো বিশ্বাসও করবে না। তবু যেহেতু আপনি আমার একমাত্র ভরসা, তাই সব কিছু খুলে বলছি। যে কারণে আপনার কাছে এসেছি সেই দুর্বিপাকের শুরু আজ থেকে মাস দেড়েক আগে। আমরা চাষিবাসী গৃহস্থ। বাড়িতে বৃদ্ধা মা, স্ত্রী আর 2 ছেলে মেয়ে। একদিন সকালে শহর থেকে পাইকার এসেছে। সে আমাদের জমিতে উৎপন্ন যা কিছু রবি শস্য সব এক লগ্নে কিনে নেবে। লোকটা ভালো। গত বেশ কয়েক বছর ধরে তার সঙ্গে আমাদের ব্যবসা। জিনিসের ভালো দাম দেয়। বললাম, কি কি জিনিস হয় তোমাদের জমিতে? কিছু ধান আর পাট হয়, তাছাড়া মুসুর, কলাই, টমেটো, শিম। আমাদের যে আম আর কাঁঠালের বাগান আছে, গরমকালে সেগুলো জমা নিয়ে নেয়। যাই হোক, সে আসবার সময় শহর থেকে কিছু খবরের কাগজ আর বাংলা পত্রের পত্রিকা নিয়ে এসেছিল। লোকটা চলে যাওয়ার পরে একটা কাগজ খুলে পড়ছি, এমন সময় শুনতে পেলাম রান্নাঘরের দরজার কাছে দাঁড়িয়ে আমার মা এবং স্ত্রী কিছু একটা আলোচনা করছেন। প্রথমে খেয়াল করিনি, তারপরে মনে হলো মায়ের গলায় যেন একটা বিস্ময়ের আভাস। কাগজ রেখে রান্নাঘরের দরজার কাছে গেলাম। আমাকে দেখে দুজনেই চুপ করে গেলেন। তারপর বললাম, কি হয়েছে মা, কি বলছো? মা বললেন, এই দেখ না কাণ্ড। বৌমা ভাত চড়িয়ে উঠোনটা ঝাড় দিতে গিয়েছিল, ফিরে এসে দুপুরে তরকারি কুটতে বসেছিল। হঠাৎ মনে হলো ভাত তো অনেকক্ষণ চড়িয়েছে, গলে গেল না তো। গিয়ে দেখে গলে যাওয়া তো দূরের কথা, হাতাই করে যে ভাতটুকু তুলেছে তা মোটেই সেদ্ধ হয়নি, প্রায় চাল বললেই চলে। মাকে বললাম, ও কিছু না, গিয়ে দেখতে বলো এতক্ষণে সেদ্ধ হয়ে গিয়েছে। জলের জন্য অনেক সময় এমন হয়, কিন্তু তা নয়। রান্না আর খাওয়ার জল আসে পাড়ার চৌধুরী বাড়ির টিউবওয়েলের থেকে। বাড়ির কিষণ রামচন্দ্র গিয়ে নিয়ে আসে। সে জল খুব ভালো, খেতেও মিষ্টি, জিনিসপত্র সেদ্ধও হয় খুব তাড়াতাড়ি। আজও সেই জল এসেছে। আমার কথা মতো আরো 15-20 মিনিট অপেক্ষা করা হলো, কিন্তু সে চাল আর সেদ্ধ হলো না। আধা ঘন্টা পরেও খুন্তির আগায় হাঁড়ি থেকে যা উঠল তা একেবারে চাল। কিন্তু কিছু বুঝতে না পেরে আবার নতুন করে জল চাপিয়ে চাল ছাড়া হলো। এবার কিন্তু অন্য দিনের মতো ভাত ঠিক সময়ে তৈরি হয়ে গেল। রণদাচরণ থামতে প্রশ্ন করলাম, আর কি কি সমস্যা হয়েছে বলো? কখনো কোনো রকম ভয় টয় পেয়েছো নাকি? আগে সেভাবে যে কিছু ঘটেছে বা দেখেছি তা নয়, কিন্তু আজ কদিন ধরে মনটা যেন খুব ভারী হয়ে আছে। কি যেন একটা অমঙ্গল ঘনিয়ে আসছে আমাদের পরিবারের ওপর। রাতে ভালো করে ঘুমোতে পারি না, দিনে কোনো কাজে মন বসে না। রাত্রিরে ঘুরে ফিরে একটা স্বপ্ন প্রায়ই দেখছি। একই স্বপ্ন বারবার দেখা কি উচিত? বললাম, কি স্বপ্ন দেখছো? গুছিয়ে বলো দেখি। স্বপ্নটা যে খুব ভয়ের তা নয়, কিন্তু আমি স্বপ্নের ভেতর ভয় পেয়ে যাই। আমার দম বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস নিতে পারি না। চমকে জেগে গিয়ে উঠে বসে অনেকক্ষণ ঈশ্বরের নাম করি। স্বপ্নে দেখি আমি যেন একটা অদ্ভুত জায়গায় গিয়েছি। জায়গাটা অর্ধেক তৈরি একটা শহর।
কিন্তু সেই শহরে কোনো বাড়ি সম্পূর্ণ তৈরি হয়নি। প্রত্যেকটা বাড়ি খানিকটা উঠে থেমে রয়েছে। কোনোটা কাঠ থামাল পর্যন্ত গাঁথা, কোনোটা ভিতরের ওপর হাতখানেক মাত্র উঠেছে। যেদিকে যতদূর তাকাই কেবল এই রকম বাড়ি। ভিত আর দেওয়ালের ফাঁক ফোকর দিয়ে গজিয়েছে বট অসত্যের আর আকন্দের চারা। কোথাও কোনো পথ নেই, রাস্তা নেই, কেবল গায়ে গায়ে লাগা অর্ধেক তৈরি ভুতুড়ে বাড়ি। সময়টা দিনও নয়, রাত্রিও নয়। আকাশে চাঁদ বা সূর্য নেই। পরিবেশে অদ্ভুত একটা ম্লান ছায়া ছায়া আলো। আমি বাড়ি ফিরে আসতে চাইছি, কিন্তু কিছুতেই ওই ভৌতিক শহর থেকে বেরোবার পথ খুঁজে পাচ্ছি না। আশ্চর্য গোলকধাঁধার মধ্যে ঘুরে মরছি। আর বহুদূর থেকে কে যেন কেমন গা ছমছমে গলায় আমার নাম ধরে ডাকছে। এই পর্যন্ত বলে রণদাচরণ থামল। মেঘের রকম দেখলে যেমন বোঝা যায় আরো বৃষ্টি হবে, তেমনি তার মুখ দেখে মনে হলো তার আরো কিছু বলার আছে। বললাম, আর তারপর কি? ধুতে খুর দিয়ে মুখ মুছল রণদা। বলল, আলাদা করে কি আর বলবো? এরপর থেকে একদিন বাদ দিয়ে দিয়ে রান্নায় বাধা পড়তে লাগলো। কোনোদিন চাল সেদ্ধ হয় না, কোনোদিন ডাল। একদিন আবার তরকারি করবার সময় সবগুলো পটলের ভেতর থেকে মোটা মোটা শুঁয়া পোকা বেরোলো। একদিন সন্ধ্যেবেলা মা ঠাকুর ঘর থেকে ভয়ে চিৎকার করে উঠলে। আমার স্ত্রী আর আমি তাড়াতাড়ি ছুটে গেলাম। গিয়ে দেখি ঠাকুরের আসনের সামনে মা হাতে দেশলাই নিয়ে উদ্ভ্রান্ত হয়ে বসে আছে। বললাম, কি হয়েছে মা, চিৎকার করে উঠলে কেন? আমার দেশলাই জ্বলছে না কেন রে খোকা? কিছুতেই ঠাকুরের সামনে প্রদীপটা জ্বালাতে পারছি না। দেখি দাও তো বলে দেশলাইটা হাতে নিয়ে 4-5টা কাঠি বাক্সের ওপর ঘষলাম। সত্যিই একটা কাঠিও জ্বলল না। মাকে হাত ধরে ওখান থেকে উঠিয়ে নিয়ে এলাম। বললাম, এ দেশলাইটা ভালো নয়, তুমি আমার ঘরে বসো, আমি গগন সাধুকার দোকান থেকে নতুন একটা বান্ডিল দেশলাই আনিয়ে নিচ্ছি। রামচন্দ্র গিয়ে পাড়ার দোকান থেকে দেশলাইয়ের প্যাকেট নিয়ে এলো। মায়ের হাতে দিয়ে বললাম, জ্বালো তো একটা কাঠি দেখি। এবার সঙ্গে সঙ্গে কাঠি জ্বলে উঠল। মাকে আবার ঠাকুর ঘরে নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে এলাম। সেই দিন রাত্রিরে খাওয়া দাওয়ার পর মা এসে আমার ঘরে বসলেন। এই সময়ে মা কখনো আসেন না। সামান্য দুধ রুটি খাওয়ার পর নিজের বিছানায় মশারির ভেতর বসে কিছুক্ষণ মালা জপ করে শুয়ে পড়েন। বললাম, কি হয়েছে মা, কিছু বলবে? শরীর খারাপ লাগছে না তো? না বাবা, আমি অন্য একটা কথা বলতে এসেছি। কি কথা মা? একটু চুপ করে থেকে মা বললেন, বাড়িতে একই কাণ্ড কারখানা হচ্ছে বল দেখি। দেশলাই কি সত্যিই খারাপ ছিল? একটু আগে বাইরের নিম গাছে দাঁড়কাক ডাকছিল। কি বিচ্ছিরি অমঙ্গলে ডাক! রাত্রিরে কখনো দাঁড়কাক ডাকে শুনেছিস? রণদাচরণের গল্প থামিয়ে বললাম, কাকের ডাক কি তুমিও শুনেছিলে? সে বলল, আমি ঠিক খেয়াল করিনি ঠাকুর মশাই। জানেন তো, অনেক জিনিস কানে শুনলেও বা চোখের সামনে ধরলেও মন অন্যদিকে থাকলে খেয়াল করা যায় না। আমি সে সময়ে মায়ের দেশলাই না জ্বালার কথাই ভাবছিলাম। তা সে যাই হোক, একটু ভারাক্রান্ত মন নিয়ে শুয়ে পড়লাম। ক্লান্ত ছিলাম, ঘুমিয়ে পড়তে বেশি সময় লাগলো না। মাঝরাত্রির পার করে মেঘের ডাকে আর ঝড়ের শব্দে ঘুম ভাঙল। পাশে স্ত্রী শুয়ে অকাতরে ঘুমোচ্ছে। তাকে না ডেকে মশারির বাইরে এসে জানলার সামনে গিয়ে দাঁড়ালাম। বৃষ্টি এখনো আরম্ভ হয়নি, কিন্তু বাড়ির উঠানে আর পাঁচিলের ওপাশে যতদূর দেখতে পাচ্ছি আম জাম নিম গাছ প্রবল ঝড়ে প্রায় লুটুপুটি খাচ্ছে। বিদ্যুৎ চমকে উঠলে সেই ক্ষণিক আলোয় দেখতে পাচ্ছি
আকাশ কালো মেঘে ঢাকা। তাকিয়ে থাকতে থাকতেই ঝড়ের প্রাবল্য কমে বৃষ্টি নামলো। প্রথমে ঝিরিঝিরি, তারপরে বড় বড় কয়েক ফোঁটা, আর তারপরেই ঝমঝম করে আকাশ ভেঙে জল ঝরতে লাগলো। জানলা দিয়ে ছাঁট আসছে। সরে এসে ভালো করে জানলা বন্ধ করে দিলাম। ফিরে এসে মশারি গুঁজতে গুঁজতে ভাবলাম, আজ সারাদিন আকাশ তো পরিষ্কারই ছিল। সন্ধ্যের পর বা রাত্রিরে বৃষ্টি হতে পারে বলে তো মনে হয়নি। আবহাওয়ার গতি প্রকৃতি একদম বদলে যাচ্ছে দেখছি। এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে যখন প্রায় ঘুম এসে গিয়েছে, তখন উঠোনের নিম গাছটার ডাল থেকে ঝড়ের শোঁসো আওয়াজ সত্ত্বেও স্পষ্ট শুনতে পেলাম দাঁড় কাকের ডাক। কি বলবো পণ্ডিত মশাই, আমার সমস্ত গা শিউরে উঠল। কাকের ডাক তো অনেক শুনেছি, কিন্তু এ কি ধরনের ডাক? এমন ঝড় বৃষ্টি সত্ত্বেও নিম গাছের ডালে বসে একটা কাক এরকম গম্ভীর আশ্চর্য গলায় ডেকে চলেছে, সে না শুনলে বিশ্বাস করা যায় না। তাছাড়া আপনি হয়তো জানেন, ভেজা দাঁড় কাক কখনো ডাকে না। সকালে উঠে দেখি মেঘ কেটে গিয়েছে, চারিদিকে ঝকঝকে রোদ্দুর। গঞ্জে জরুরি কাজ ছিল। স্নান করে দই চিড়ে খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। পথে বেরিয়ে প্রথমেই যেটা মনে হলো, আরে উঠোনে বা পথে কোথাও মাটি ভেজা দেখছি না তো। রাস্তায় কোথাও কোনো জল কাদাও জমে নেই। যেরকম ঝড় রাত্রিরে হয়েছে, তাতে দু একটা সরু ডালপালা বা গাছের পাতা পথের ওপর পড়ে থাকা উচিত ছিল। পথের দুদিকেই যখন বড় বড় অনেক গাছ, কিন্তু এ তো একেবারে শুকনো। অদ্ভুত কাণ্ড বটে। গঞ্জে পৌঁছে রামপদ নন্দীর দোকানে গিয়ে বসলাম। কাজের কথা হওয়ার পর যখন উঠছি, রামপদ বলল, আপনাকে একটু শুকনো দেখাচ্ছে। আর শরীর ভালো আছে তো? শরীর ভালোই আছে। আসলে রাত্রিরে ঝড় বৃষ্টিতে জেগে গিয়ে অনেকক্ষণ আর ঘুম আসেনি। ঘুম না আসার জন্য বোধহয় ওই রকম দেখাচ্ছে। হিসেবের খাতায় কি একটা লিখতে যাচ্ছিল রামপদ। থমকে দিয়ে আমার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, ঝড় বৃষ্টি কাল রাত্রিরে? কই না তো দাদা বাবু, কাল রাত্রিরে তো ঝড় ঝড় বা বৃষ্টি হয়নি। নৌকোতে মাল আসছিল, সে বস্তাগুলো গুদামে তুলবার জন্য আমি প্রায় সারা রাত জেগেই ছিলাম। কই কিছু তো। সেও আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, আমিও তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। একটু সামলে নিয়ে বললাম, ও স্বপ্ন দেখেছি তাহলে। আমি বড্ড অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখি। বাড়ি ফেরার পথে যাদের সঙ্গে দেখা হলো, প্রত্যেককেই একটু কায়দা করে গত রাত্রে ঝড় বৃষ্টির কথা জিজ্ঞাসা করলাম। না, কেউই কাল রাতে ঝড় বাদলের আওয়াজ শোনেননি। আর বেশি লোকের সঙ্গে কথা বলতে ভয় করল। ছোট জায়গা, এরপরে রটে যাবে রণদাচরণ ঘোষের মাথা খারাপ হয়ে গিয়েছে। সবাইকে ডেকে কি সব আবোল তাবোল কথা জিজ্ঞাসা করছে। এরপর অবশ্য কয়েকটা দিন আর কিছু ঘটল না, সব আগের মতো স্বাভাবিক। ভাবলাম, যাক, আর দুর্ভাবনা করার কারণ নেই। জীবনে অনেক কিছু ঘটে যায়, সরাসরি ব্যাখ্যা হয় না। ও নিয়ে আর মাথা ঘামানোর কারণ নেই। আপনার কাছে আসবার আর দরকার হতো না, যদি না। সপ্রশ্ন দৃষ্টিতে তার দিকে তাকালাম। বললাম, বলো, থামলে কেন? কি হলো তারপর? রণদাচরণের চোখের দৃষ্টি কেমন বিহ্বল হয়ে গিয়েছে। আমার দিকে তাকিয়ে সে বলল, আর তারপর আমার সময় হারিয়ে যেতে আরম্ভ করলো। আমার মনে সে কি অবস্থা! রণদাচরণের পেছনে যে আবছা অন্ধকার দেখেছিলাম, সেটা আরো অনেক গাঢ় হয়ে এসেছে। মনে হলো বিপদটা দ্রুত ঘনীভূত হয়ে আসছে।
এবং যে অশুভ শক্তির আবেশ ঘটেছে লোকটার ওপর, সেই শক্তিটা চাইছে না ও আমার কাছে বেশিক্ষণ বসে থাকে। বললাম, সময় হারিয়ে যাওয়াটা কিরকম ব্যাপার? আগে সেও অদ্ভুত ঘটনা। এই 7-8 দিন আগে দিনটা ছিল বুধবার। রাত্রিরে খাওয়া দাওয়া করে শুয়েছি, ঘুমও ভালো হয়েছে। পরের দিন উঠে একটু মহকুমা শহরে যেতে হবে মাল চালানি কাজে। ভোরবেলা ঘুম ভেঙে কুয়োতলা থেকে হাত মুখ ধুয়ে এসে স্ত্রীকে বললাম, দই চিড়ে মেখে দাও তো, মহকুমায় যাব, তাড়াতাড়ি আছে। সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, আজ আবার? কি ব্যাপার বলো তো? রোজ রোজ মহকুমা শহরে কি কাজ? রোজ রোজ? আমি এর মধ্যে আবার মহকুমা শহরে কবে গেলাম? আমার স্ত্রীর মুখ কেমন হয়ে গেল। হতভম্ব হয়ে সে বলল, সে কি, গতকালই তো তুমি সকালবেলা উঠে মহকুমা শহরে গেলে, বললে কি জরুরি কাজ আছে, দই আর চিড়ে খেয়েই তো বেরোলে। দুপুরে আর ফেরোনি, ওখানেই কোথায় খেয়ে একেবারে সন্ধ্যাবেলা বাড়ি এলে। বাঁশশালা ধানের চিড়েও তো নিয়ে এলে সের দুই, রান্নাঘরে তাকে তুলে রাখলাম। তোমার হয়েছে কি বলো তো? গতকালের ঘটনা ভুলে গেলে? স্ত্রীর কথা শুনে মাথার মধ্যে সব কেমন গোলমাল হয়ে যাচ্ছিল, কিন্তু বেশি বিস্ময় প্রকাশ করলে বউ ভয় পাবে বলে সামলে নিলাম। বললাম, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুলে গিয়েছিলাম বটে। আজকাল কাজের তাড়ায় কিছুই খেয়াল থাকে না। আজ আবার যেতে হবে, কাজ আছে। মহকুমা শহরে পৌঁছাতেই বড় রাস্তার দুদিক দোকান থেকে সকলে ডাকতে লাগলো, এই যে রণদা, আজ আবার এলে যে, তেরে ব্যবসা করছো দেখছি, এসো এসো, বসো আমার এখানে, একটু গল্প করে যাও। এদের মধ্যে শ্রীকান্ত পালের বয়স 60 কি 65 হবে, প্রবীণ মানুষ, স্বভাব খুব মিষ্টি। তার কাছে গিয়ে বসলাম। সে বলল, ব্যবসার কথা বললাম বলে রাগ করলে না তো? তোমার বয়স অনেক ছোট, তোমাদের উন্নতি হলে আমরা সত্যি আনন্দ পাই। তারপরে তার কাছে যে 15 মিনিট বসলাম, তার মধ্যে গতকাল মহকুমা শহরে এসে আমি কি কি করেছি সবই জানা হয়ে গেল। শ্রীকান্তর কাছ থেকে উঠে বাজারে যেখান দিয়েই হাঁটি, সকলেই বলে, এই যে রণদাবাবু, আজ আবার যে। কি বলবো পণ্ডিত মশাই, আমি রীতিমতো ঘাবড়ে গেলাম। বেশিক্ষণ আগেকার ব্যাপার হলো না হয় কথা ছিল, কিন্তু সবাই তো বলছে গতকালের ব্যাপার। যেন ভুলে গিয়েছি এরকম ভান করে একজনকে জিজ্ঞাসা করলাম, আজকে যেন কি বার? সে বলল, আজ আজ হলো বৃহস্পতিবার। সেখান থেকে সরে এসে একটু ফাঁকা জায়গায় একটা বাঁধানো বট গাছ, তার বেদিতে এসে কিছুক্ষণ বসলাম। একটা পুরো দিন আমার হিসেবের থেকে হারিয়ে গিয়েছে। গতকাল মঙ্গলবার গিয়েছে, আজ তো বুধবার হওয়া উচিত। এ কি কাণ্ড! খুব ভয় পেয়ে গেলাম জানেন। তারপর হঠাৎ মনে পড়ে গেল চরুটিপ গাঁয়ের আমার এক ছোটবেলার বন্ধুর কথা। আপনি অনেকদিন আগে সে গাঁয়ে গিয়েছিলেন শ্বেত বগুলার পুজো করতে। আমার বন্ধু তখন ছোট, কিন্তু আপনার কথা তার মনে আছে। তার কাছ থেকে ঠিকানা জোগাড় করে চলে এলাম আপনার কাছে। আপনার সেই বন্ধু বিরাজবাবু, তিনি এখনো বেঁচে আছেন, তিনি ঠিকানা দিলেন। বললাম, আর কিছু বলবে? আহ, ওই স্বপ্নটা ইদানিং আবার দেখছি পণ্ডিত মশাই। ওই যে সেই অর্ধেক তৈরি শহরে ঘুরে বেড়াচ্ছি, আর কে যেন অদ্ভুত গলায় আমার নাম ধরে ডাকছে। ডাকটা দূরে ছিল, এখন প্রতি স্বপ্নে যে ডাকছে সে যেন কাছে চলে আসছে। আমি আর দেরি না করে চলে এসেছি আপনার এখানে, আপনি আমাকে রক্ষা করুন। একটু ভেবে বললাম, তুমি বাড়ি চলে যাও, একটা মাদুলি তোমার হাতে পরিয়ে দিচ্ছি। আগামী অমাবস্যা পর্যন্ত এই মাদুলি তোমাকে রক্ষা করবে। কৃষ্ণা চতুর্দশীর দিন দুপুর নাগাদ আমি পৌঁছে যাব তোমার বাড়ি। ভালো করে ঠিকানাটা দিয়ে যাও।
সেখানে রাত্রিবেলা আমি একটা পূজা আর যজ্ঞ করব। ভয় নেই, বিপদ কেটে যাবে। রণদাচরণের মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, বাঁচলুম পণ্ডিত মশাই। তা কি কি জিনিস আমাকে সংগ্রহ করে রাখতে হবে বলুন? আর দক্ষিণা সহ মোট খরচই বা কত পড়বে? খরচের কথা এখন থাক, জিনিসের ফর্দ একটা বানিয়ে দিচ্ছি, জোগাড় করে রাখবে। কিছু জিনিস তুমি পাবে না, সে আমি নিয়ে যাব। এই ফর্দেই কয়েকটা দ্রব্য পাওয়া কঠিন হবে, তবু চেষ্টা করো। গ্রামে থাকো, পেয়ে যাবে। ফর্দ তৈরি করে যখন তার হাতে দিলাম, তার মুখ বিস্ময়ে ভরে উঠল। বেচারার দোষ নেই, সাধারণ পুজোর জিনিসপত্রের মতো সে নয়। ফর্দে কি কি ছিল শুনবে? এই শোনো, সিদ্ধি, উপবীত, ভর্তুকি, আতপ চাল, কলা, মাটির সরা ইত্যাদি যা সাধারণ ফর্দে থাকে। তার সঙ্গে ছিল প্রথম ফল ধরেছে এমন আম গাছের পোকায় খাওয়া 5টি পাতা, একসঙ্গে হলুদ সুতায় প্রথিত কালা বাদুরের ডানা, কেউ ডুবে মারা গিয়েছে এমন পুকুরের তলার মাটি, কলঙ্ক ধরা পুরনো পেতলের প্রদীপ ইত্যাদি ইত্যাদি। রণদাচরণ বলল, এসব জিনিস আমি জোগাড় করে রাখবো। আরো কি লাগবে বলছিলেন? সে তুমি পাবে না, দোকানে কিনতে পাওয়া যায় না। বললাম তো আমি নিয়ে যাব। এবার যাওয়ার রাস্তা ভালো করে বলো তো। 3 পরে রণদাচরণের গ্রামে রাস্তায় বাস থেকে নামলাম। তারানাথ সিগারেট ধরাবার জন্য থামল। সেই ফাঁকে বললাম, আপনি তো গল্প বলে চলেছে, কিন্তু আমাদের কিছু প্রশ্ন জমে যাচ্ছে যে দেশলাইয়ের কাঠিটা ছাইদানি হিসাবে ব্যবহৃত নারকেল মালায় গুঁজে দিয়ে। তারানাথ বলল, বলো। এভাবে কতক্ষণ গল্প শোনা যায়? রণদাচরণের দুর্ভাগ্যের পিছনে কি ছিল বলুন? এদিকে তো হাঁপিয়ে উঠলা। তারানাথ বলল, ব্রহ্মপিচাস। তারানাথ চক্রবর্তীর কাছে অনেক বিচিত্র কথা শুনেছি, কিন্তু কখনো ব্রহ্মপিচাসের কথা শুনিনি। বললাম, সেটা আবার কি? সিগারেটে জোরে একটা টান দিয়ে তারানাথ বলল, তা বলতে পারবো না, কখনো দেখিনি তো, বোধহয় দেখা যায়ও না। যেমন ধরো দুর্ঘটনার সম্ভাবনা, ভয়, বিষণ্ণতা, অমঙ্গল, ভয়ানক অসুস্থ রোগীর ঘরে ম্লান পরিবেশ, এসব কি দেখা যায়? প্রকৃতির তেমনই একটা অশুভ শক্তির নাম ব্রহ্মপিচাস। নাম দিয়ে চিহ্নিত করলে ধারণা করা সহজ হয় বলে এই নাম ব্যবহার করা হয়। নইলে নিম্ন ডামরতন্ত্রের প্রায় বিলুপ্ত প্রেত কপাটিকা শাখায় এক বিপরীত কারিকা শক্তি বলা হয়েছে, কোনো নাম দেওয়া হয়নি। মানুষের ওপরে প্রভাব পড়ে কেন? রণদাচরণের অপরাধ কি? কেন তাকে ভুগতে হচ্ছিল? কোনো কারণ নেই। হঠাৎ রাস্তায় পিছলে পড়ে গিয়ে পা ভাঙে কেন? বলেছি তো, জিনিসটা একটা দুর্ঘটনার মতো, খুবই শক্তিশালী সম্ভাবনা। কারো উপরে এর প্রভাব পড়লে তাকে দুর্ভাগ্যজনক আকস্মিকতা বলে মেনে নেওয়া ছাড়া উপায় নেই। ব্রহ্মপিচাস জগতে একটা অন্ধ অপশক্তি। এর কোনো রূপ, আকার বা চেতনা কিছুই নেই, কিন্তু যার উপর এর প্রভাব পড়ে তাকে এবং তার কাছের মানুষের বড় কষ্ট দেয়। বললাম, আপনি আগে থেকে ব্যাপারটা জানতেন, নাকি রণদাচরণই প্রথম? তারানাথ বলল, রণদাচরণ দ্বিতীয়। এসব ঘটনা তো রোজ রোজ ঘটে না, আর এত বড় দেশে কোথাও ঘটলেও সব খবর আমার কাছে পৌঁছায় না। আগে একটা মাত্র লোককে দেখেছিলাম এরকমই পিচাসগ্রস্ত। তখন আমি সমস্ত বাংলাদেশে পায়ে হেঁটে ঘুরে বেড়াচ্ছি। নদিয়া আর মুর্শিদাবাদের সীমান্তে
এক গ্রামে আশ্রয় নিয়েছিলাম, সেখানেই দেখা। তারা আমাকে ডাকেনি বা আমার তন্ত্রমন্ত্রের সাধনা সম্বন্ধেও কিছু জানতো না। আমি এমনি সাধারণ ব্রাহ্মণ অতিথি হিসাবে রাত্রির আশ্রয় নিয়েছিলাম। তখনকার দিনে, শুধু তখনকার দিন কেন, এখনো গ্রামের দিকে অতিথি হিসাবে ব্রাহ্মণের খাতির আছে। সন্ধ্যের মুখটায় তাদের বাড়ি দাওয়ায় বসে আছি, হাতে হুকো তাদের বাড়ির কিষান ধরিয়ে দিয়ে গিয়েছে, টানছি। বাড়ির কর্তা আমার কাছেই দাওয়ার উপর বসে এটা ওটা গল্প করেছে। হঠাৎ সামনের উঠানে ধপ করে কিসের একটা শব্দ। আমরা দুজনেই অবাক হয়ে তাকালাম। ভারী জিনিস নয়, নরম পোটলা গোছের কোনো জিনিস পড়বার মতো শব্দ। কর্তার নাম বিষ্ণুপদ। সে দাওয়া থেকে নেমে জিনিসটা দেখতে গেল। পরক্ষণেই তার চিৎকার, এ আবার কি? আরে ভোলা, এই ভোলা! ভেতর বাড়ি থেকে ভাই ছেলেপুলে সব বেরিয়ে এলো। লণ্ঠন আর লাঠি হাতে কর্মচারী ভোলাও দেখতে এলো ব্যাপারটা কি। আমিও এগিয়ে গেলাম। ধানের ঠিক মাঝখানে কোথা থেকে একটা মোটাসোটা বিড়াল এসে পড়েছে। দরজা দিয়ে হেঁটে আসেন, কারণ উপর থেকে পড়ার আওয়াজ আমি নিজেই শুনেছি। পাঁচিলের উপাস থেকে প্রাণীটাকে কেউ যেন ছুঁড়ে দিয়েছে। হঠাৎ এসে মাটিতে পড়ায় থতমত খেয়ে বেড়ালটা সেই জায়গাতেই চুপ করে বসে থেকে চুলচুল করে তাকাচ্ছে। বারান্দা থেকে একটা বৃদ্ধা, সম্ভবত বিষ্ণুপদর মা, তিনি বললেন, ওই আবার শুরু হলো। বিষ্ণু, এর জন্য একটা কিছু কর বাবা। বিষ্ণুপদ কিছু বলবার আগেই সমস্ত উঠান জুড়ে ধূপধাপ শব্দ শুরু হয়ে গেল। এবার শুধু বেড়াল নয়, তার সঙ্গে ছোট আর মাঝারি আকারের কুকুরের বাচ্চা, সেগুলো মাটিতে পড়েই তারস্বরে চেঁচামেচি শুরু করে দিল। এমন অনৈসর্গিক কাণ্ড কখনো দেখিনি। বিষ্ণুপদ চিৎকার করে তার কর্মচারী ভোলাকে বলল, বাইরের দরজা খুলে দে, এগুলো বেরিয়ে যাক। ভোলা ছুটে গিয়ে উঠানের দরজা খুলে দিতে প্রাণীগুলো হুড়মুড় করে বেরিয়ে চলে গেল। বারান্দার বিষ্ণুপদর মা কাঁদছে, ভাইয়েরা বিহ্বল হয়ে দাঁড়িয়ে রয়েছে, আর বিষ্ণুপদ আমার হাত ধরে বলছে, ঠাকুর মশাই, আজ কদিন ধরে দিনরাত্রির বাড়িতে সব অদ্ভুত কাণ্ড হচ্ছে। আপনাকে বলবো ভাবছিলাম, তার মধ্যে এই আপনার সামনেই হয়ে গেল। বিষ্ণুপদ তার বাড়িতে ঘটা অঘটনের কাহিনী ভীতমুখে বলে গেল। কিন্তু আমার সেসব শোনার প্রয়োজন ছিল না, কারণ আমি ততক্ষণে বাতাসে আতপ চাল আর কিসের একটা অপ্রীতিকর আঁশটে গন্ধ পেতে আরম্ভ করেছি। বললাম, তাতে কি বুঝলেন? নতুন একটা পাশিংশ ধরিয়ে তারানাথ বলল, বুঝলাম যে ওর বাড়িতে ব্রহ্মপিচাসের আগমন ঘটেছে। এসব তারই মূল লক্ষণ। গুরুর কাছে শুনেছি, পুঁথিতে পড়েছি, দেখলাম এই প্রথম। কি করলেন তারপর? করবো আর কি, লোকটাকে পিচাসের আবেশমুক্ত করার জন্য যা করার তাই করলাম। আমাদের সাধনায় নিয়ম আছে, গুরুরও আদেশ, কাউকে বিপদগ্রস্ত দেখলে তাকে ফেলে পালানো যাবে না। পালালে নিজের সাধনার ফল ধ্বংস হয়ে যাবে। রণদাচরণের বাড়িতে যা যা করবো স্থির করে যাচ্ছিলাম, বিষ্ণুপদর বাড়িতেও তাই করলাম। বললাম, তাতে ফল হলো? পিশাচের প্রভাব দূর হলো? তারানাথ একটু চটে বলল, ফল হবে না বলছো কি? আমি তারানাথ তান্ত্রিক, বীরভূম শ্মশানের হাকিনী সিদ্ধ মাতু পাগলির শিষ্য।
আমার সামনে দাঁড়াবে নিম্ন ডামর থেকে বেরিয়ে আসা একটা তুচ্ছ পিচাস? প্রক্রিয়া করে তাড়িয়ে ছাড়লাম। সাহস করে জিজ্ঞাসা করলাম, কি প্রক্রিয়া? আবার সেই প্রশ্ন? কতবার তো বলেছি যে পূজ্য ক্রিয়ার কথা অদীক্ষিত কাউকে বলতে নেই। বললে সে বুঝবেও না, ক্রিয়ার গুণও নষ্ট হয়ে যাবে। তবে কিছু কিছু তোমাদের বলি, কারণ তোমরা দুজনেই ভালো আধার। ব্রহ্মপিচাস বিতরণের পুরো ক্রিয়া কেমন তা বলবো না, তবে কি কি প্রয়োজন হয় তার কিছুটা তো বলেছি। আরো কিছু শোনো, শুনলে অবাক লাগবে। প্রথমেই দেহবন্ধন দিয়ে জয়ন্তীর মূল 1 অঙ্গি পরিমাণ কেটে বিপদগ্রস্ত মানুষটির মণিবন্ধে মন্ত্র উচ্চারণ পূর্বক পড়িয়ে দিলাম। জয়ন্তী চেনো? বললাম, নাম শুনেছি, কাজ দেখিনি কখনো। জয়ন্তী লোকালয়ের সাধারণ নাম হলো যাই হর্তুকি। দশকর্ম ভাণ্ডারে চাইলে পেতে পারো, কিন্তু প্রথমত তা বহুদিনের শুকনো এবং সত্যিকারের সেই গাছ কিনা তা বলা কঠিন। শুনলে বটে, কিন্তু নিজে করতে যেও না, কারণ আসল জিনিস হলো মন্ত্রটি। সেটি আমি বলবো না। এর সঙ্গে লাগে কালো ছাগলের খুঁড়ে লেগে থাকা মাটি, ছুরি দিয়ে সামান্য চেঁচে নিতে হয়, ঘোড়ার পেছন পায়ের লোম ইত্যাদি। আকন্দ কাঠের আগুন দিয়ে তৈরি করে মাটির ছোট সরায় এই উপাদানগুলি পুড়িয়ে ছাই সংগ্রহ করতে হয়। ধরে রাখা বৃষ্টির জলে ওই ছাই মেখে সে ভস্যের তিলক কপালে পরিয়ে যজমানকে পাশে বসিয়ে যজ্ঞ শুরু করতে হয়। যাই হোক, রণদাচরণের বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। তারানাথকে থামিয়ে দিয়ে বললাম, না না, ওই ব্যাপারটা আগে বলে নিন। কোন ব্যাপারটা? ওই যে আতপ চালের আর কিসের গন্ধ পাবার কথা বলছিলেন। ও, ওটা বাদ দিয়ে যাচ্ছিলাম না। যেখানে এরকম গন্ধ পাবে, বুঝবে সেখানে হয় কোনো অপদেবতা বা সাপের উপস্থিতি ঘটেছে। আশ্চর্য হয়ে বললাম, সাপ আর অপদেবতা? হ্যাঁ, বিশেষ করে দুধরাজ কেউটে বা গোখরো কাছাকাছি থাকলে গোবিন্দভোগ চালের গন্ধ পাওয়া যায় বাতাসে। তারানাথকে আর ঘাঁটলাম না। খুব উদ্ভট কথা শুনতে গিয়ে আসল গল্পটাই হারিয়ে যাবে। তারানাথ বলে চলল, ঘণ্টাখানেক হেঁটে রামনগর গ্রামে পৌঁছে গেলাম। আম জাম কাঁঠালের ছায়ায় ঘেরা বেশ নিত্য গ্রাম, কিন্তু রণদাচরণের বাড়িতে ঢুকে সেই শান্তির ভাবটা মন থেকে দূর হয়ে গেল। এই বিশেষ অনুভূতির ক্ষমতাটা মধুসুন্দরী দেবী আমাকে দান করেছিলেন। যেখানে আমি অশুভ বা অপ্রাকৃত শক্তির আবেশ ঘটেছে, সেখানে পা দেওয়া মাত্র আমি তা বুঝতে পারি। আমাকে দেখে রণদাচরণ দৌড়ে এলো। রণদাচরণ জলচৌকির ওপর বসে হাত মুখ ধুয়ে বিশ্রাম করতে করতে জিজ্ঞাসা করলাম, এর মধ্যে আর কিছু ঘটেছে নাকি? আগে না, বোধ হয় আপনার মাদুলির গুণ। কেবল কাল রাত্রিরেও ও স্বপ্নটা দেখেছি, সেই অর্ধেক তৈরি বাড়ির শাড়ি। আমি বেরোতে পারছি না সেই গোলক দাদা থেকে। বললাম, ভয় নেই রণদা, এবার সব কিছু ঠিক হয়ে যাবে। যা যা জোগাড় করতে বলেছিলাম পেয়েছো? আগে হ্যাঁ, কিছু তো আপনি আনবেন বলেছিলেন। সে আমি এনেছি। তোমাদের বাড়ি তো দেখছি বেশ বড়। ছাদে উঠবার সিঁড়ি আছে? নইলে লোক দিয়ে আজকের মধ্যেই ভাড়া বানিয়ে দাও। কালকের পুজো আর হোম আমি ছাদে করব। আগে ছাদে? হ্যাঁ, শোনো রণদা, যজমানকে না জানিয়ে কোনো ক্রিয়াকর্ম করা উচিত নয়, তাতে ক্রিয়ার ফল হয় না।
তোমাদের বাড়িতে এবং তোমার জীবনে যেসব ঘটনা ঘটেছে তার কারণ শুনবে? জিজ্ঞাসু দৃষ্টিতে রণদাচরণ তাকিয়ে রইল। তার দিকে চেয়ে বললাম, তোমার ওপরে ব্রহ্মপিশাচের আবেশ ঘটেছে। এমন কথা শুনলে মানুষের মনের অবস্থা ভালো হবার কথা নয়। রণদার মুখ শুকিয়ে গেল। সে বলল, সে আবার কি জিনিস ঠাকুরমশাই? ও কথা তোমার জেনে কাজ নেই। আগমতন্ত্রের জ্ঞান না থাকলে বললেও বুঝতে পারবে না। আমার বাড়ি যেদিন গিয়েছিলে সেদিন তোমার কথা শুনেছি, বুঝেছিলাম কি হয়েছে। ব্রহ্মপিশাচের প্রভাবে মানুষের জীবনে সব উদ্যোগ অসমাপ্ত হয়ে যায়। যে জন্য স্বপ্নে অর্ধেক তৈরি বাড়ি ঘর দেখছ, অন্নকৃত্তিকা ঘটেছে, অর্থাৎ অন্ন প্রস্তুতের সময় চাল অর্ধেকের বেশি সেদ্ধ হচ্ছে না। তাছাড়া কালব্যাহতির যোগ আরম্ভ হয়েছে। অদ্ভুতভাবে জীবন থেকে হারিয়ে যাচ্ছে সময়। আর তার সঙ্গে শোনা যাচ্ছে নৈশ বায়সে, মানে রাত্রিবেলা কাকের ডাক। এর পরের পর্ব বড়ই দুঃখে, সেটাই শেষ পর্ব। ভাগ্যক্রমে তুমি তার আগেই আমার কাছে গিয়েছিলে, নইলে। রণদাচরণ কাঁপা কাঁপা গলায় বলল, নইলে কি হতো? নইলে শেষ পর্ব অর্থাৎ কায়াক্ষয় শুরু হয়ে যেত। বাড়ির যিনি কর্তা তিনি অসুস্থ হয়ে পড়তেন। কোনো চিকিৎসাতেই সুফল হতো না। একটু একটু করে শীর্ণ হতে হতে অর্ধেকের বেশি ছোট হয়ে যাবে দেহ। তারপর অবারিত মৃত্যু। রণদাচরণের চোখে জল। অসহায়ের স্বরে সে বলল, আমার ছেলে পুলে আছে ঠাকুরমশাই। আমি কোনো অন্যায় করিনি। আমি এমন ভাবে মরতে চাই না। তার গায়ে হাত বুলিয়ে দিয়ে বললাম, কোনো চিন্তা করো না। আমি ভয় দেখানোর জন্য কিছু বলিনি। বিপদের স্বরূপ জানলে তার বিরুদ্ধে যুদ্ধটা জমে ভালো। কালই সব দুর্যোগ কেটে যাবে। পরদিন অমাবস্যা লাগলো দুপুর 3:14। ছাদে চিলকোঠার ঘরে বাকি বেলাটা তামাক খেয়ে কাটিয়ে দিলাম। রণদা একবার মধ্যাহ্নভোজের প্রস্তাব করেছিল। তাকে বললাম, যজ্ঞ করতে হয় উপবাসে থেকে, আমি জলও খাবো না। তুমি খেতে পারো, কারণ তোমার কল্যাণে ক্রিয়া হলেও যজ্ঞের সঙ্গে তোমার কোনো যোগ নেই। তুমি দূরে বসে শুধু দেখবে। রণদার মা এবং বাড়ির মেয়েদের বলা হলো, সংসারের মঙ্গলের জন্য ছাদে আমি একটা তত্ত্বায়ন আর যজ্ঞ করব। তারা সরল মানুষ, যা বোঝানো হলো বুঝে গেলেন। রাত 10টা নাগাদ উপদেবতা বিতরণী প্রক্রিয়া শুরু করলাম। একটু দূরে বসে গোল গোল চোখ করে রণদাচরণ দেখতে লাগলো। পুজো আরম্ভ করার সঙ্গে সঙ্গে অনুভব করলাম এতক্ষণ ধরে স্থির থাকা বাতাস মৃদুভাবে ঘুরতে শুরু করেছে। শান্ত জলাশয়ে পাথরের টুকরো ছুঁড়লে যেমন বৃত্তাকার ঢেউ তৈরি হয়, কেমন যেন একটা শিউরে উঠে রণদা ভীত চোখে চারিদিকে তাকালো। আমি তার দিকে তাকিয়ে ঠোঁটে আঙুল দিয়ে চুপ করে থাকতে বললাম। কাদার ওপর বালি ছড়িয়ে যজ্ঞের পেড়ি তৈরি করেছি। তার ওপরে জ্বলছে সরু সরু আকন্দ ডালের আগুন। ডান হাতে খুশি করে ঘি নিয়ে আহুতি দিচ্ছি। তার প্রতিবার বাঁ হাতে ধরা আশ্যাওড়ার ডাল আছড়াচ্ছি ছাদের ওপর। ক্রমাগত এইভাবে ঘন্টা খানেক ধরে মন্ত্র উচ্চারণ করার পর একটা অদ্ভুত গন্ধে চারিদিকের বাতাস ভরে গেল। দুর্গন্ধ নয়, কিন্তু এমন একটা গন্ধ যা পৃথিবীতে কখনো সৃষ্টি হতে দেখিনি। কিছুক্ষণ নাকে গেলে চেতনা আচ্ছন্ন হয়ে আসতে থাকে। দেখলাম এই অপার্থিব গন্ধের প্রভাবে
রণদা বসে থাকা অবস্থাতেই সামনে পেছনে সামান্য দুলতে আরম্ভ করেছে। তার চোখ অর্ধেক বোঝা, মুখ ঈষৎ হাঁ হয়ে আছে। আমি তাড়াতাড়ি মধুসুন্দরী দেবীর দেওয়া শুদ্ধি মন্ত্র উচ্চারণ করে চন্দন মাখিয়ে একটা রক্তকরবী যজ্ঞাগ্নিতে ছুঁড়ে দিলাম। সঙ্গে সঙ্গে ওই আশ্চর্য গন্ধটা ধীরে ধীরে মিলিয়ে গেল। যজ্ঞবেদীর দিকে তাকিয়ে দেখলাম পুজোর অন্ত শুরু হয়েছে। একটি ঘোর সবুজ বিন্ধ্যাগুষ্ট পরিমাণ আলো কাঁপতে কাঁপতে বালি আর কাঠের মধ্যে থেকে উঠে আসছে। মৃদু গলায় বললাম, রণদা দেখো। আমার আঙুলের নির্দেশ অনুসরণ করে যজ্ঞবেদীর দিকে তাকিয়ে রণদা স্থির হয়ে গেল। বললাম, এই হচ্ছে ব্রহ্মপিজাসের চাক্ষুষ সত্তা। বুদ্ধ ক্ষেপণী মন্ত্র উচ্চারণ করে গর্জনি নেড়ে ওই সবুজ আলোটিকে আকাশের দিকে চলে যেতে ইঙ্গিত করলাম। প্রথমে আস্তে আস্তে, পরে দ্রুত আলোটি উপরে উঠে যেতে লাগলো। রণদাও উপরের দিকে তাকিয়ে রয়েছে। আমাবস্যার রাতের আকাশে তখন তৈরি হয়ে গিয়েছে স্বাভাবিক অন্ধকারের থেকেও অন্ধকার গোল গ্রহণীবৃত্ত। সবুজ আলোটা দ্রুত উঠে তার মধ্যে দিয়ে ওপরে কোনো অজানা জগতে মিলিয়ে গেল। একটা পাশিংশ ধরিয়ে তারানাথ বলল, পরের দিন আমি রামনগর ছেড়ে কলকাতায় ফিরে আসি। মাসখানেক পরে রণদাচরণ এসে দেখা করে গিয়েছিল। না, তার বাড়িতে আর কোনো উপদ্রব হচ্ছে না। ভারী খুশি সে। গল্প শেষ করে তারানাথ বলল, কি, যা বললাম বিশ্বাস হলো না বুঝি? এই জন্যই তোমাদের কিছু বলতে ইচ্ছা করে না। এই ছিল আজকের গল্প। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের প্রতিটি মতামত আর আপনাদের ভালোবাসা আমাকে আরও নতুন গল্প বলতে অনুপ্রাণিত করে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ তাহলে আসি।